ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের প্রথম ধাপে ১৩৯টি উপজেলায় ভোট গ্রহণ শেষ হয়েছে। একটি বিচ্ছিন্ন অপ্রীতিকর ঘটনা ছাড়া তেমন বড় কোনো অপ্রীতিকর ঘটনার সংবাদ এখনো পর্যন্ত পাওয়া যায়নি। নির্বাচন কমিশনের তরফ থেকে বলা হয়েছে ৪ ঘন্টায় ভোট পড়েছে ১৫ থেকে ২০%। এখন ভোট গণনা চলছে। নির্বাচন কেমন হয়েছে, উপজেলা নির্বাচন নিয়ে অনেক ধরনের আলোচনা সমালোচনা থাকলেও শেষ পর্যন্ত আসলে আওয়ামী লীগই আবারও জয়ী হতে যাচ্ছে কিনা, যদিও দলীয় প্রতীকের বাইরে গিয়ে নির্বাচন আমরা দেখেছি, এরপরও নানান ধরনের সমালোচনার জায়গা তো আছে। সেই সবকিছু নিয়ে আজকে আলোচনা করতে চাই। ভিশন স্মার্ট টিভি নিবেদিত দেশ সন্ধ্যায় আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি তাসনুভা তন্নি। দর্শক, হয়ে গেল প্রথম ধাপের উপজেলা নির্বাচন। এ নিয়ে আজকের এই আলোচনায় আমার সাথে দুজন অতিথি আছেন। আমাদের সাথে আছেন মোস্তফা কামাল, কলামিস্ট ও উপবার্তা প্রধান, বাংলা ভিশন, এবং আছেন ইলিয়াস খান, সিনিয়র সাংবাদিক। আপনাদের দুজনকে স্বাগত জানাচ্ছি আজকের আলোচনায়। মোস্তফা কামাল, আপনাকে দিয়ে শুরু করতে চাই। প্রথম ধাপে উপজেলা নির্বাচন পরিষদে ভোট গ্রহণ শেষ হয়েছে, গণনা চলছে। এই নির্বাচন নিয়ে অনেক ধরনের আলোচনা আমরা দেখতে পেয়েছি, অনেক ধরনের সমালোচনাও আছে। যারা নির্বাচন নিয়ে লড়াই করছিলেন তাদেরকে নিয়ে অনেক ধরনের আলোচনা আছে। বিএনপির মতো একটি বড় বিরোধী রাজনৈতিক দল, তারা প্রায় ৮০ জনের মতন তাদের নেতাকর্মীকে বহিষ্কার করেছেন। আওয়ামী লীগ যদিও একটা কঠিন সিদ্ধান্ত নিয়েছিল, আসলে তাদের কোনো আত্মীয় স্বজন, মন্ত্রী, এমপিদের নির্বাচন করতে পারবে না, কিন্তু শেষ মুহূর্ত পর্যন্ত কিন্তু আমরা তেমন ভাবে বড় অঙ্কের কাউকে সরে যেতেও দেখিনি। তার মানে আসলে এই নির্বাচনের সামনে আমরা কি দেখতে যাচ্ছি? জি, ধন্যবাদ আপনাকে। খুবই সাম্প্রতিক বিষয়, একদম টাটকা বিষয়। আমার সাথে যে সহ আলোচক আছেন ইলিয়াস খান, আমার বন্ধু এবং আমার পছন্দের মানুষ, আমাদের নেতা। তো উপজেলা নির্বাচন নিয়ে পর্যাপ্ত সমালোচনা করার কিছু আর নাই, সেটা অনেকটাই সেটেল। তো যেখানে জাতীয় নির্বাচন আমরা একটা ধারায় দেখেছি, যেটাকে আমরা কেন্দ্রীয় নির্বাচন বলি, ওই ক্ষেত্রে তৃণমূলের নির্বাচন অর্থাৎ স্থানীয় নির্বাচন সেটা একেবারে ভিন্ন ধারার হবে, ওইটা আশা করা যায়নি। কিন্তু তো এর মধ্যে একটু ভিন্নতা যেটা হয়েছে, দু একটা বিষয়ে সামনে আলোচনা নিয়ে আসাতে। একটা হচ্ছে যে আত্মীয় স্বজন নির্বাচন করতে পারবে না। তো আত্মীয় স্বজনকে, আত্মীয়কে, স্বজনকে আমরা সচরাচর মা বাপ, ভাই বোন, শ্বশুর শাশুড়ি, শ্যালক, এদেরকে আমরা আত্মীয় বা স্বজন মনে করি। কিন্তু আমাদের বাংলাদেশের বাস্তবতায় আমরা কি মনে করি অথবা বাংলা অভিধান কি বলে, ওইটার চেয়ে শক্তিশালী হচ্ছে রাজনৈতিক নেতারা কি মনে করেন। আবার কোন রাজনৈতিক নেতা, অর্থাৎ ক্ষমতাসীন রাজনৈতিক দলের নেতা, তারা কিন্তু শেষ পর্যন্ত একটা সংজ্ঞা দিয়েছেন যে আত্মীয় বলতে কাকে বোঝাবে। অর্থাৎ স্ত্রী হলে তার স্বামী আত্মীয়, আর স্বামী হলে তার স্ত্রী আত্মীয়, আর দ্বিতীয় আত্মীয় হচ্ছে সন্তান। অর্থাৎ ভাই আত্মীয়র বাইরে পড়ে গেল, শ্যালক আর আত্মীয়র মধ্যে নেই। আচ্ছা আচ্ছা, দেখেন কি মজা বিষয়টা। এবং দুটি দলের এত ক্ষমতা, এত শক্তি যে তারা যেটা বলেন, এটা আমি যেটা বলছি অভিধানের চেয়েও শক্তিশালী। তারা আত্মীয় নতুন একটা সংজ্ঞা আবিষ্কার করে ফেলেছেন এবং সেটা কার্যকর। তো সেই ক্ষেত্রে দল বোধহয় এবার করেনি, এবার একটি দলই করেছে আত্মীয়। জি, বিএনপি যেহেতু নির্বাচনে নেই, তাদের আত্মীয় বাজ বিচার করার খুব একটা দরকার নাই। বিএনপির তরফ থেকে যারা বরঞ্চ নির্বাচনে অংশগ্রহণ করেছেন প্রত্যেকেই বিএনপি বহিষ্কার করেছে। আর আওয়ামী লীগ এবার বহিষ্কারে যায়নি। আওয়ামী লীগ থেকে তো আমরা বারবার শুনেছি যারা আসলে নির্বাচনে শেষ পর্যন্ত থাকবেন তাদের বিরুদ্ধে এক ধরনের ব্যবস্থা নেওয়া হবে। গতকাল সেই ব্যবস্থা নেওয়ার শেষ দিন ছিল, গতকাল পর্যন্ত তো আমরা তেমন কোনো ব্যবস্থা নিতে নেওয়া হয়েছে, একটু ধমক দেওয়া হয়েছে, এটা একটা ব্যবস্থা। তো এখন বিএনপি এবার বহিষ্কার করেছে, এর আগে আওয়ামী লীগ বহিষ্কার করেছে। যেহেতু এবার বিএনপি বহিষ্কার করেছে, আওয়ামী লীগ আবার বহিষ্কারের লাইনে যায়নি এবার। তো এক ধরনের গণমাধ্যমের জায়গা থেকে আমার কাছে এগুলো হচ্ছে এক ধরনের একটা গোঁজামিল। যখন যেটা সামনে আসে ওইভাবে একটা বুঝ দিয়ে দেওয়া। তো আবার এই বুঝ দিতে ক্ষমতাসীন দলে সক্ষমতা একটু বেশি, তারা যেটা বলবে ওটাই তাদের কর্মীরা মেনে নেয়। এর আগ পর্যন্ত ছিল যে নির্বাচন অর্থাৎ স্থানীয় নির্বাচনও প্রতীক থাকবে, মার্কা থাকবে। তখন কিন্তু দলের সবাই এক বাক্যে মেনে নিয়েছে। এবং যুক্তি কি, যে যেহেতু জাতীয় নির্বাচন যেমন রাজনৈতিক নির্বাচন, স্থানীয় নির্বাচনও প্র্যাকটিক্যালি রাজনৈতিক নির্বাচন। সেই ক্ষেত্রে আর এই ঘুমটা না দিয়ে থেকে, লুকোচুরি না করে আইডেন্টিটিটা পরিষ্কার করে দেয়াই ভালো। অতএব আহা বাহা, বেশ বেশ বেশ, সবাই হাততালি দিয়েছে। ঠিক এবার আবার বলেছে না, দলীয় প্রতীকটা না থাকা ভালো। এবারও আবার তারা বলছে আহা বেশ বেশ বেশ। অর্থাৎ তাদের প্রত্যেকটা জিনিস কিন্তু চমৎকার। দলের প্রতি নিয়ন্ত্রণ, দলের প্রতি কমিটমেন্ট, অথবা দলকে ভয় করা। তো এই যে আপনি দলের প্রতি কমিটমেন্টের কথা বলছেন, দলকে ভয় করার কথা বলছেন, দলের যারা যিনি শীর্ষস্থানীয় নেতা অর্থাৎ দলের সভানেত্রী বারবার যখন এক ধরনের আদেশ দিয়েছেন, সেটাও কি আসলে আমরা আওয়ামী লীগ নেতাকর্মীদেরকে মানতে দেখেছি? মোটামুটি তারা মানছে, খুব যে একটা মানছে না
তা নয়। তো অনেক আত্মীয়-স্বজনকেই তো আমরা শেষ পর্যন্ত নির্বাচনে থাকতে দেখলাম। তখন তো আবার আত্মীয়-স্বজনের সংখ্যা বদলে গেছে। আমরা আপনি যে সংখ্যা বলছিলেন স্ত্রী কিংবা ছেলে তাদেরকেও এখনো অল্প কয়েকজন, 8-10 জনকে দেখেছি সামান্য কয়েকজন। তো সেটাতে আওয়ামী লীগের আবার একটা অভয় পাওয়ার একটা দৃষ্টান্ত আছে। গেলবার যখন বের করে দেওয়া হয়েছিল পরে কিন্তু আবার নিয়ে নেওয়া হয়েছে। তো ওখান থেকে তারা নিশ্চয়ই একটা মেসেজ নিয়েছে যে এবারও যাই বলা হোক শেষ পর্যন্ত আমাদেরকে আবার নিয়ে নেবে। হাই কমান্ডের নেতৃত্ব মানছে নাকি আসলে দলগুলো, নাকি আসলে দলগুলো নিয়ন্ত্রণ হারিয়ে ফেলছে? আপনি কি মনে করছেন? কখনো তৃণমূলও হাই কমান্ডকে নিয়ন্ত্রণ করতে পারে। এই জায়গাটিতে যদি ইলিয়াস খান আপনার কাছে আসে, শুধু হাই কমান্ড তৃণমূলকে নিয়ন্ত্রণ করে না। আমি ছোট একটা উদাহরণ দিয়ে শেষ করে ফেলি। গেল নির্বাচনে অর্থাৎ কয়েকটা উপনির্বাচনে বিভিন্ন জায়গায় আপনি বোধহয় দেখেছেন খুব আলোচিত সংবাদ ছিল যে কে কত ভোট কাটতে পারে, একটা প্রতিযোগিতা, সেকেন্ডে কে কয়টা পারে। কেন্দ্র থেকে কিন্তু এ ধরনের কোনো নির্দেশনা ছিল না, কিন্তু কেন্দ্র কিন্তু ওই নির্দেশনা আবার মানতে হয়েছে, তাদের ফেভার করতে হয়েছে, তাদের রেহাই দিতে হয়েছে। এটা হচ্ছে এক অপ্রিয় নিষ্ঠুর বাস্তবতা। জি, অর্থাৎ তৃণমূলের নিয়ন্ত্রণ আসলে বড় রাজনৈতিক দলগুলো হারিয়ে ফেলছে কিনা, উপজেলা নির্বাচন আমাদেরকে সেই উদাহরণই দেখিয়েছে কিনা, ইলিয়াস খান কি মনে করছেন? বড় রাজনৈতিক দলের বিষয় তো না, এখানে বাংলাদেশের দল আছে এখন একটি, যে দলটি আগে যেমন বাকশাল করে একটি দল ছিল বাংলাদেশে, এখন অলিখিত বাকশাল হয়ে গেছে। ধরুন এই উপজেলা নির্বাচন, ওকে বিএনপি যাচ্ছে না, বাংলাদেশ কি দল দুটো, আওয়ামী লীগের বিএনপি, আরও অনেক দল আছে না। যেমন জাতীয় পার্টি গত 15 বছর যে দুর্বিনীত শাসন চলছে, যে অন্যায় অত্যাচার লুটপাট চলছে, এটা ক্ষমতাসীন দলের সবসময় তারা সহযোগী ছিল। এবং এমনও দেখেছি তারা সরকারেও আছে, আবার দাবি করছে আমরা বিরোধী দল, তারা কিন্তু মন্ত্রীও আছে। তাদেরও কিন্তু এবার কোনো প্রার্থী নেই। আমি দেখেছি, আমি যে লেটেস্ট ফিগারটা কামাল ভাই হয়তো বলতে পারবেন, অনেক কষ্ট তারা 2 জন ভাইস চেয়ারম্যান প্রার্থী পেয়েছিলেন, চেয়ারম্যান প্রার্থীরা কোথাও পায় না, সব দলগুলো শেষ করে দেওয়া হচ্ছে। আমি পার্লামেন্টের দিকে দেখুন, একটি দলই আছে দাবি করে যে 5টি দল আছে, খুব অনেক শোনায় যে 5টি দল। 5টি দল কারা? একজন আছে মেনন সাহেব, আর এরকম খুচরা টুচরা 2-4 জন কিছু আছে, আসলে বেসিক্যালি কোনো দল নাই। এবং এটি শুধু এখন পার্লামেন্টে না, পুরো দেশে ছড়িয়ে পড়েছে। এবং আমি যদি এক বাক্যে বলি, কামাল ভাই খুব ভালো ব্যাখ্যা করেছেন, আমি আর সেদিকে যাব না, এটা এক ধরনের মকারে চলতেছে মানুষের সাথে। মানুষের ভোটাধিকার যে হরণ করা হয়েছে, ভোটাধিকার কেউ যদি ভোট না দিতে, দলীয় প্রতীকের বাইরে গিয়ে তো এই নির্বাচন ছিল, সেই নির্বাচনে তো অংশগ্রহণ করার সুযোগ ছিল। এটিও কিন্তু একটি আলোচনার বিষয়। একটি দল ক্ষমতায় এত দুর্বিনীতভাবে চেপে বসার কারণেই কিন্তু দুবার বলেছে যে আমরা দলীয় প্রতীকে ইলেকশন করবো, এখন বলতেছে আবার নাই। এটা মানে তখন তারা যা ইচ্ছা তাই করতে পারে, এটি প্রমাণ করেছে যে আমরা যা ইচ্ছা তাই করতে পারে। এই যে বললো যে আমরা এবার প্রতীক দিব না, এটি কি কোনো অন্যান্য দলের সঙ্গে আলোচনা করেছে? তো বাংলাদেশ সব রাজনৈতিক দলের বিষয়, কেউ সাথে কিন্তু আলোচনা করে। দুবার বললো থাকবে, এবং ঘরে ঘরে রাজনীতি পৌঁছে দিল, দ্বন্দ্ব বাঁধিয়ে দিল ভাই ভাই, কারণ একটি ফ্যামিলিতে কিন্তু দু দলও করতে পারে। আবার স্থানীয় সরকার নির্বাচনে কামাল ভাই নিশ্চয়ই অভিজ্ঞতা আছে, এটি কিন্তু একদম শার্প পলিটিক্যাল, এগুলো কখনো হয়নি। ধরুন আমার এক পাড়ায় বাড়ি, ওনার এক পাড়ায় বাড়ি, তা আমার এই পাড়া থেকে যদি আমাদের প্রিয় একজন মানুষ প্রার্থী হন, তিনি অনেক সময় অন্য দলও করতে পারেন, তাকে কিন্তু আমরা সাহায্য করি। কি কারণ এটাই বাস্তবতা, এটা বাস্তবতা ছিল এরকম। এই যে নদীর এপারে এক প্রার্থী, নদীর ওপারে এক প্রার্থী, ওপারে যত দল আছে দেখা যায় সব এক হয়ে যায়, আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, জামাত, যারা সব এক হয়ে যায়। কিন্তু আমরা দেখলাম কি এই প্রতীক দিয়ে ঘরে ঘরে দ্বন্দ্ব পৌঁছে দেওয়া হয়েছিল। এটি আওয়ামী লীগ উপলব্ধি করে সেখানে জানি না, যদিও আজকেও অনেক জায়গায় দেখলাম যে মারামারি কাটাকাটি। এই যে আপনি দ্বন্দ্বের কথা বলছিলেন মোস্তফা কামাল, এই অন্তর্দলীয় যে কোন্দল, আসলে উপজেলা নির্বাচনে আমরা যথেষ্ট কোন্দল হতে দেখেছি। অনেক হেভিওয়েট নেতা কর্মীদের যারা প্রার্থী আছেন, সেখানে আমরা দেখেছি যে তারা এমন হুমকিও দিয়েছেন তাদের নিজেদের নির্বাচিত প্রার্থীকে যদি নির্বাচিত না করা হয় সেক্ষেত্রে তারা এলাকায় কোনো উন্নয়ন হতে দেবেন না। সেটি আসলে কেন? শুধু কি ক্ষমতা কুক্ষিগত করে রাখবেন? একেবারেই ক্ষমতা। দেখুন, ক্ষমতার তো আমরা দুইটা ভাগ করে নিয়েছি, একটা কেন্দ্রীয় ক্ষমতা আর একটা তৃণমূলের ক্ষমতা। তো যেটা উপজেলা বা স্থানীয় সরকার আমরা বলি, আসলে এটার বোধহয় প্রায়োগিক বা ফাংশনাল বাংলা হচ্ছে ক্ষমতা। তো যেটা বিএনপি থেকে আওয়ামী লীগে চলে যাওয়া আলোচিত ব্যক্তিত্ব মেজর শাহজাহান ওমর, উনি কিন্তু একদম খাঁটি বাংলায় বলে দিয়েছেন, যেটার নাম হচ্ছে হেডম। ক্ষমতার প্রতিশব্দ তিনি বলেছেন হেডম। বাস্তবেও কিন্তু তাই। আপনি কোথায় গেলে আপনার ক্ষমতা থাকবে, তৃণমূলে গেলে থাকবে নাকি কেন্দ্রে থাকবে, এটা পরবর্তী বিষয়। প্রথম দিকে হচ্ছে আপনি ক্ষমতা কিভাবে নিশ্চিত করবেন। তো ক্ষমতা নিশ্চিত করতে গেলে রাজনৈতিকভাবে পর্ব দুটা, একটা কেন্দ্রীয় অর্থাৎ সংসদ সদস্যরা যেটা, তারা মহাশয় মহোদয়, আর যারা উপজেলা চেয়ারম্যান হন অথবা ইউনিয়ন পরিষদে হন, অর্থাৎ ক্ষমতাটা তাদের কাছে কিন্তু মুখ্য।
তো এখন ক্ষমতা কোথায় গেলে পাওয়া যাবে, ক্ষমতাসীন দলে গেলে পাওয়া যাবে, এটা একদম স্বাভাবিক। জি, তো তারা যাচ্ছে না সেটা করতে। তো আর সেখানে আমরা যেটা যে সম্প্রীতির কথা বলি, এগুলো আমাদের উপর এক ধরনের চাপিয়ে দেওয়া শব্দ। ব্যাপক সম্প্রীতি আছে তাদের মধ্যে, বিশেষ করে ক্ষমতা ভাগাভাগির প্রশ্নে। প্রীতি বলেন আর সম্প্রীতি বলেন সেটা আছে। তো আসলে ক্ষমতা ভাগাভাগি করছেন, প্রশ্নে। কিন্তু সেই এলাকার যারা মন্ত্রী এমপি আছেন তারা কি নিজেদের এলাকায় শুধুমাত্র নিজেদের কর্তৃত্ব বহাল রাখবার জন্য নিজেদের পছন্দের যে প্রার্থী আছেন তাদেরকে অবশ্যই জেতাতে অবশ্যই চাইছেন? তারা তাদের পছন্দের লোক চাইবেন, এটাই স্বাভাবিক। তাহলে আসলে কিন্তু জনগণ ভোট দিয়ে কি হচ্ছে? জনগণ এখানে ইমেটেরিয়াল, জনগণ খুব একটা ম্যাটার করে না। আমরা বারবার জনগণ জনগণ বলে, জনগণটা কে দেখছি আমরা ওদেরকে কোনোদিন? ও তো কেউ আওয়ামী লীগ, কেউ বিএনপি, এর মধ্যে আমি জনগণ পাই। এখানে যদি আমি একটু আবার ইলিয়াস খান আপনার কাছে আসি, যে ভোটের কথা আমরা বারবার বলছি, উপজেলা নির্বাচনে তো তৃণমূলের খুব কাছাকাছি যাওয়ার এক ধরনের নির্বাচন, সবচেয়ে বেশি সাধারণ জনগণের কাছে যাওয়া যায় উপজেলা নির্বাচনের মধ্যে দিয়ে। সেখানে যদি আমরা আসলে জনগণকে দূরে সরিয়ে দিই, রাজনৈতিক দলগুলোর উপর বড় একটি প্রভাব পড়বে কিনা ভবিষ্যতে? না, প্রভাব তো অলরেডি পড়েছে। যেমন আজকে আমরা দেখলাম, আপনি শুরুতে বলেছিলেন 15 থেকে 20% ভোট 4 ঘন্টা পরে পড়েছে। এটি কিন্তু চিত্র হওয়া উচিত না, কারণ আমরা দেখেছি যে সকালে যখন ভোট হয়, বিশেষ করে গ্রামগঞ্জের মানুষ যারা সকালে গিয়ে ভোটটা দিয়ে তারা কাজে যান, কিন্তু এবার কিন্তু যায়নি। যদি এই ফিগার সত্য হয়ে থাকে, যদিও তারা এখানে যদি খোদ ইসি বলেছেন 4 ঘন্টায় ভোট পড়েছে, হ্যাঁ, এখানে যদি তারা 50% সকালে ভোট হয়েছে বলে, এটা কে প্রতিবাদ করবে? আর কোনো দল নাই তো, আর কোনো দল নাই, কেউ প্রতিবাদ করতে পারবে না। এবার কাগজে কলমে যদি ভোটের পর লিখে দেয় 100% ভোট পড়েছে সব জায়গায়, যেমন পার্লামেন্ট নির্বাচনে 4-5% লোক গেছে কেন্দ্রে, আমরা দেখেছি কেন্দ্রে কুকুর ঘোরে, মানুষ নাই, 5000 ভোট দেখা যায় 4-5 জনের লাইন, কিন্তু ভোটের শেষে কি বলেছে যে 41% ভোট বলেছে নাকি কাউন্ট হয়। তো এখানে 41% বলেছে, তারা খুব উদারতা দেখিয়েছে। তারা যদি এখানে বলে যে না 90% ভোট পড়েছে, আওয়ামী শাসনে মানুষ এত খুশি, উন্নয়নে এত খুশি, দুঃশাসনে এত খুশি, মানবাদী বিশেষ করে কী বলে এবার এই সংবাদপত্রে স্বাধীনতার সূচক যে 100, আমরা বোধহয় ইয়ের পরেও গেছি, আফগানিস্তানেও পরে গিয়েছি। সেটা এই অবস্থায় মানুষ তাদের এত আগ্রহী হয়েছে, 90% ভোট দিয়েছে, কেউ তো বাধা দেওয়ার নাই। এখন তো একদলীয় শাসন ব্যবস্থা চলছে। আমরা হয়তো কাগজে কলমে দাবি করি, অনেকে বলতে চান, আমার আওয়ামী লীগের বন্ধুরা বা অন্যান্য কেউ কেউ বলতে চান যে একটি গণতান্ত্রিক ব্যবস্থা চলছে। এই দেশে তো গণতান্ত্রিক ব্যবস্থা নাই, একদলীয় শাসন ব্যবস্থা চলছে। সরকার তো আসলে বিরোধী দলগুলোকে নির্বাচনে অংশগ্রহণ করতে কোনো ধরনের নিষেধাজ্ঞাও দেয়নি। বিরোধী দলগুলো যদি এইভাবে তারা আজকে নিজে মারামারি করছে। আর বিরোধী দল যে যেত, এই যে প্রতিপক্ষগুলো আছে, আমরা অতীতের চিত্র দেখেছি, এগুলো সব মিলে আওয়ামী লীগের যে পরস্পরের মধ্যে যে দ্বন্দ্ব, ধরুন 5 জন উপজেলা এবার যারা প্রার্থী হয়েছে বা 3 জন হয়েছে, তখন এই 3 জন মিলে বিরোধী দলের কোনো প্রার্থী যাতে কেন্দ্রে না যেতে পারে, তার এজেন্ডারা যাতে না দিতে পারে, সেই ব্যবস্থা 1, 2, 3 সেট করে রাখলে যে ওকে এই এজেন্টরা যেতে পারলো না, আমি সেকেন্ড সেট দিলাম, তাদেরকে রাতের আধারে গিয়ে গ্রেফতার করে আনবে, তাদেরকে মারধর করবে, তাদেরকে না পেলে বাবা মাকে ধরে আনবে। কেন বিরোধী দল নির্বাচনে যাবেন? এই নির্বাচন যাতে এটা মক্কারি, এটা জনগণের সঙ্গে মক্কারি। বরং আমি বলতে চাই, এই যে এত পয়সা খরচ হচ্ছে, নিশ্চয়ই অনেক টাকা খরচ হচ্ছে, আমি উপজেলা নির্বাচন খরচটা জানি না, কত 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 খরচ দেখিয়েছে, এগুলো তো পাবলিকের অর্থনীতি, এগুলো বলে দিলেই হয় যে অমুক উপজেলার চেয়ে আমরা যেমন একটা সম্মেলন, যেমন আওয়ামী লীগের একটা সম্মেলনের মাধ্যমে পার্লামেন্ট গঠন করা হয়েছে, মনে হয় যেহেতু আসলে প্রতিদ্বন্দ্বিতা নেই, সেক্ষেত্রে আসলে এই ধরনের নির্বাচন গুরুত্বপূর্ণ মনে করছেন না। মোস্তফা কামাল, উপার্জনের কথা যদি আমরা বলি, আপনি নিঃসন্দেহে জানেন গতকালকে টিআইবির একটি প্রতিবেদন প্রকাশ হয়েছে, সেখানে যে ধরনের কোটিপতি আসলে যে পরিমাণ দেখানো হয়েছে উপজেলা নির্বাচনে যারা অংশগ্রহণ করছেন চেয়ারম্যান পদপ্রার্থী, সেটি আসলে এক ধরনের আলাদিনের চেরাগই বলা যায়। সেটি নিয়ে আপনি কি বলতে চান? জি, তো এখানে আলাদিন থাকলে চেরাগও থাকবে, চেরাগ থাকলে আলিবাবাও থাকবে। তো এখানে সবাই আছে, কেউ সংসদে আছেন, কেউ বাইরে আছেন। সক্ষমতার বিষয়, ক্ষমতার বিষয়, সক্ষমতা কোথা থেকে আসে এবং এই উপার্জনটা কোথা থেকে আসে? আমি ঠিক বিরতি নিয়ে ফিরে আপনার উত্তরটি শুনতে চাই। দেশ সন্ধ্যায় বিরতি নিয়ে ফিরছি, সাথেই থাকুন। বিরতির পর আবারও ফিরে এলাম দেশ সন্ধ্যায়। উপজেলা নির্বাচন নিয়ে আলোচনা করছিলাম আমরা। মোস্তফা কামাল, যারা নির্বাচনের প্রার্থী হয়েছেন তাদেরকে আমরা দেখলাম যে তারা 5 বছরে কমপক্ষে দ্বিগুণ থেকে 10-12 গুণ পর্যন্ত তাদের সম্পত্তি বৃদ্ধি পেয়েছে। অনেক কোটিপতি আমরা দেখলাম এবারে নির্বাচনে যারা প্রার্থী হিসেবে দাঁড়িয়েছেন। নির্বাচন কমিশনও সেটি যথারীতি কবুল করে নিয়েছেন। কিভাবে এই চেরাগ তাদের হাতে আসলো? জি, এটা দুই দলে কিন্তু জানে চেরাগটা কোথায় আছে। ওই চেরাগটার লোভে দুই দল টানছেন কেন? না, দুই দলের বিষয় আছে। আওয়ামী লীগ যেমন সরাসরি এখন বেনিফিশিয়ারি, তারা নগদে খাচ্ছে। বিএনপি পাচ্ছে না দেখে তাদের একটা জ্বালা আছে, বা একটা উপজেলায়ও তারা ভুগছে। এটা কিন্তু বাস্তব সত্য, যে কারণে 80-82 জন কিন্তু চলে গেছে। কার মন না চায় এই আলাদিনের চেরাগ ধরতে? তো চেরাগটা লোকালি আছে নানান জায়গায়। আপনি 2-4টা ঘটনা দেখেন।
আমরা সর্বোচ্চ পর্যায়ে সাবেক আইজিপি বেনজির আহমেদের আলাউদ্দিনের চেরাগের খবর দেখেছি, বা মাঝে মধ্যে আরও নানান চেরাগ আলী বলেন আর আলাউদ্দিন বলেন, আমরা কিন্তু পাই। লোকালি প্রচুর ইনকাম। টিআইবি যে জরিপটা দিয়েছে সেখানে তারা দেখিয়েছে উপজেলা চেয়ারম্যান প্রার্থীদের বেশ কয়েকজন আছেন এমপিদের চেয়েও অর্থবিত্তে বেশ শক্তিমান। তো আবার এই হিসাবটা কি, এটা তো আপনি বা আমি করিনি, তারা সেটা প্রদর্শন করেছেন, অর্থাৎ দেখিয়েছেন। তো ভিতরে আসলে কত আছে ওইটা কিন্তু আমরা জানি না। তো তারা যেটা দেখান ওখানে কি দেখান, 1 বিঘা জমিনের দাম দেখান মাত্র 1 টাকা, কয়েকশো ভরি স্বর্ণ, প্রতি ভরি স্বর্ণের দাম দেখান 2,000 টাকা। অর্থাৎ তাদের এটা দেখানোর একটা বিষয় আছে, নামই তো দেখানো। আর এটার নাম হচ্ছে হলফনামা, আর হলফনামা মানে কিন্তু আমলনামা না। তো আর কাদেরকে দেখান, নির্বাচন কমিশনকে। নির্বাচনের কমিশনের দায়িত্ব হচ্ছে শুধু এটা এক নজর দেখা, এটা সত্য কি মিথ্যা ওইটা দেখার দিকে তারা আবার যান না। তারা বলেন যে এটা দেখা আমাদের দায়িত্ব নয়, এটা আমরা বুঝিয়া পাইলাম বা গ্রহণ করা হইল, এই মর্মে একটা সিল দেয়া। তো এরপরও এটা দেখার কিন্তু আরও কিছু কর্তৃপক্ষ আছে, দুদক ইচ্ছা করলে দেখতে পারে, কিন্তু আবার না দেখারও ব্যবস্থা আছে, কি যে আমাদের কাছে থেকে অভিযোগ দেয় নাই, সুমুটো হওয়ার দিকে তারা যান না। তো এই ক্ষেত্রে লোকাল যেই নেতারা আছেন তারা ওখান থেকে অর্থ কামাইয়ের নানান উপায় আছে, একদম কবরস্থান থেকে, পুকুর থেকে, মাদ্রাসা থেকে শুরু করে বাজার কমিটি পর্যন্ত, স্কুল কমিটি আছে। এবং এই যে আসলে ক্ষমতার এক ধরনের কর্তৃত্ব, সেটি বজায় রাখার জন্য কি আমরা উপজেলা নির্বাচনে এই ধরনের সংখ্যা সহিংসতা দেখছি ইলিয়াস খান? নিশ্চয়ই। কামাল ভাই যেটি বলে আলাদিনের চেরাগ, এই চেরাগ তো সবাই পেতে চায়, আপনি চাই, আমি চাই, কামাল ভাই সবাই চান, এবং সেই লড়াইটা এখন শুরু হয়েছে, অনেক দীর্ঘদিন ধরে চলছে, কিন্তু সাম্প্রতিককালে এটি একদম ধরুন একদম চূড়ান্ত আকার ধারণ করেছে। যদি সেই লোভে হয়, বিএনপি যারা আসলে নির্বাচনে অংশগ্রহণ করতে চেষ্টা করেছিলেন তাদেরকে বহিষ্কার করা হয়েছে, সেটি আসলে বিএনপিতে এক ধরনের বড় প্রভাব ফেলবে কিনা? তৃণমূলের নেতারা বিএনপির প্রতি, আপনি দেখবেন যে বিএনপির যারা প্রার্থী হয়েছে, খুব সরকার বোঝাতে চায় বিএনপির লোকের নির্বাচন করতে আগ্রহী, এরা কিন্তু বহুদিন আগে থেকে বিএনপিতে নিষ্ক্রিয়, খুব বড় পদধারী কেউ কিন্তু নাই, বিশেষ করে চেয়ারম্যান প্রার্থী যারা। এখন হাইকমান্ড থেকে বারবার বলা হয়েছে নির্বাচনে অংশগ্রহণ না করতে, এরপরেও তারা কেন? এগুলো অন্য পিঠও আছে। ধরেন আমি সাহস দেখবো, কামাল ভাই সাহস দেখবেন, তো আপনি সাহস দেখাতে পারেন। এই নগরীতে আমরা থাকি, আমাদের ধরুন জানা পরিচয়, দল মত নির্বিশেষে বন্ধুবান্ধব আছে। ধরুন যদি আমাকে পুলিশটা অ্যারেস্ট করে, আমি আমার এক এডিশনাল এসপি বন্ধুকে বা এসপি বন্ধুকে বা এডিশনাল আইজিপিকে ফোন করতে। গ্রামে যারা বাস করেন, ধরুন বিশেষ করে যারা ভাইস চেয়ারম্যান প্রার্থী দাঁড়িয়েছেন বিএনপি থেকে, আমি শুনেছি অনেক জায়গায় যেগুলো থ্রেট দিয়ে দাঁড় করানো হয়েছে, তারা এক ধরনের অন্যায়গুলো যে করছে এটা একটা জাস্টিফাই করতে চায় যে এর সঙ্গে বিএনপিও ছিল, বাট ইট ডাজ নট মিন যে বিএনপি বিরাট অংশ নির্বাচন। বিএনপির সাথে তো আমরা কোনো সংঘাত সহিংসতা হতে দেখিনি, কিন্তু আওয়ামী লীগে আমরা সংঘাত সহিংসতা হতে দেখলাম। কারণ মাঠে তো আওয়ামী লীগ আছে, লুটপাট করার চেষ্টা তো তাদের বেশি। বিএনপি লোকজন তারা জানে যে আমরা জিততে পারবো না, জিততে পারলেও কিছু করতে পারবো না। আমরা নিশ্চয়ই মনে আছে, কামাল ভাই জানেন যে গাজীপুরের এমপি হয়েছিলেন মান্নান সাহেব, মেয়র লক্ষাধিক ভোটের ব্যবধানে তিনি কিন্তু একদিনও চেয়ারে বসতে পারেননি, একদিনও বসতে পারেন, নানা মামলায় তাকে জেলে রাখা হয়েছে বা তিনি বসতে পারেননি। এখন এই যারা লোভে পড়ে গিয়েছেন তারাও কিন্তু খুব বেশি ভালো করতে পারবে, ভালো যদি করো চেয়ারে কতটা বসতে পারবেন সেটি কিন্তু আছে। আমরা কিন্তু গত যে প্রহসনের নির্বাচনটি হয়েছে, পার্লামেন্ট নির্বাচন, ডামি নির্বাচন, সেই নির্বাচনটি কিছু লোক গিয়েছিল খুব আশা নিয়ে যে আমরা, বা বিএনপি থেকে আগে বহিষ্কৃত কিছু লোক গিয়েছিলেন, কিন্তু কিছু কিন্তু পাননি। এই উপজেলা নির্বাচনে যারা নির্বাচিত হবেন বিনা প্রতিদ্বন্দ্বিতা, ইতিমধ্যে আমরা অনেকে নির্বাচিত হতেও দেখেছি, তাদের কি আসলে সেই এলাকায় কোনো ধরনের উন্নয়নমূলক কাজ করার সেই সামর্থ্য কিংবা সেই সুযোগ আছে? তাদের একটা তাদের একটা ভালো দিক আছে, তারা তো জনগণের ভোট নিয়ে হচ্ছে না। জনগণের ভোট নিয়ে যদি হয়, জনগণের প্রতি কমিটমেন্ট থাকতে হবে। আমি একটা নির্বাচনে জানালাম, যদি সেখানে ভোট হয় আপনাদের দুজনের মন জোগানোর আমি চেষ্টা করবো যে এদের ভোট আমার পেতে হবে। ভোট যদি পেতে না হয়, ভোটার প্রতি আমার কোনো কমিটমেন্ট হবে না। তো এটা আগে বলে গেছি, আজকে সেটা দ্বিরুক্ত করবো না। এটি শুধু স্থানীয় সরকার বা পার্লামেন্ট নির্বাচনে না, এটি দেশের সর্বত্র চলতেছে। এই জায়গাটিতে মোস্তফা কামাল বারবার আসলে আমরা প্রতিদ্বন্দ্বিতাহীন নির্বাচনই দেখবো, নাকি আসলে এর পরবর্তী যে ধাপে উপজেলা নির্বাচন আসছে সেখানে আমরা কোনো না কোনোভাবে প্রতিদ্বন্দ্বিতামূলক একটি নির্বাচন দেখতে পারবো? যে ওটা আমরা আশা করব, কিন্তু আশা কতটুকু বাস্তব হবে সেটা ভিন্ন বিষয়। এখন পর্যন্ত বিনা প্রতিদ্বন্দ্বিতা জিতেছেন মাত্র 36-37 জন। তাই মাত্র বললাম এই কারণে, যেখানে সংসদে 154 জনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় এমপি হয়ে গেছেন, তো এখানে 36 সংখ্যাটা তত বেশি না। তো
তো তারা আবার জানেন এতে শেষ পর্যন্ত যে কোনো সমস্যা হবে না, যেহেতু আগে হয়নি। আর মাঠে যখন কেউ থাকে না, তখন ক্লাসে যদি একজন থাকে তারে পাস অথবা ফার্স্টও করে দেওয়া যায়, তাতে আবার আইনগত কিন্তু সমস্যা নাই। যেমন নির্বাচনে 15 থেকে 20% আপনি বলেছেন যথেষ্ট ভোট, আইনগতভাবে 1% হলে চলে, অর্থাৎ তাদের জন্য পর্যাপ্ত সুবিধা আছে। আর আপনার যেটা আগের প্রশ্ন ছিল যে ইনকাম সোর্সগুলো কোত্থেকে আসে, তারা আলাদিনের চেরাগটা কোথায় পান? স্থানীয় পর্যায়ে প্রচুর চেরাগ আছে, স্থানীয় পর্যায়ের নেতাদের কাছ থেকে কেন্দ্রীয় পর্যায়েরা চাঁদা নেন, এমন অভিযোগও কিন্তু আছে। তো আবার যেটা যদি অভিযোগ বললাম এই কারণে যে এটার আপনি প্রমাণও দিতে পারবেন না, কারণ যিনি দাতা তিনিও স্বীকার করেন না, আর যিনি গ্রহীতা তিনিও স্বীকার করেন না, অর্থাৎ কোনো চাঁদাবাজির কারবার ওখানে হয়নি। আর সম্প্রতি আমরা ব্যাংকিং সেক্টরে একটা শব্দ খুব ব্যবহার হয়, আপনি বোধহয় খেয়াল করেছেন, এটার নাম হচ্ছে মার্জ করা। তো মার্জের বাংলা হচ্ছে যে একসাথে হয়ে যাওয়া, ব্যাংকে তো একীভূত হওয়া। তো ব্যাংকে তো শুরু হয়েছে মাস কয়েক, রাজনীতিতে কিন্তু এটা আসলে ভিতরে ভিতরে গত কয়েক বছর ধরেই মার্চ করছে। সেক্ষেত্রে হয়তো উপজেলা নির্বাচন আমরা জাতীয় পার্টির প্রার্থীদের দেখতে পারতাম, সেটা এক ট্র্যাজেডি। যখন উপজেলা শব্দটা আপনি বলবেন তখন দুটো নাম কিন্তু উচ্চারণ হওয়ার কথা, একটা হচ্ছে জেনারেল এরশাদ আর একটা জাতীয় পার্টি। কিন্তু ট্র্যাজেডি দেখেন ময়দানে তাদের কেউ নাই। জাতীয় পার্টি আমার কাছে যে তথ্য, রৌশনপন্থী এবং জিএম কাদেরপন্থী, নিজেদের অন্তর্দলীয় কোন্দলের জন্য তারা উপজেলা নির্বাচনের প্রশ্নে তাদের মধ্য থেকে গুলা দশেক সংগ্রহ করা হয়েছিল সারা দেশ থেকে। শেষ পর্যন্ত 2 জনের পর আর কাউকে পাওয়া যায় না, ওদের মোবাইলও বন্ধ। অর্থাৎ তারাও জেনে গেছে যে এখানে তাদের কোনো মৌকা নাই, সম্ভব না, তাদের কোনো প্রাপ্তি ঘটবে না, যে কারণে তারা কিন্তু সরে যাচ্ছে। কেন্দ্রীয় নেতারা তাদেরকে খুঁজেও পায় না। সবগুলো রাজনৈতিক দলের ভেতরে আসলে এক ধরনের বিভক্তি সৃষ্টি হয়েছে, সেটি আসলে একটি বড় শঙ্কার কারণ কিনা? ইলিয়াস খান দলীয় সভানেত্রী শেখ হাসিনার নির্দেশনা অমান্য করেছেন, আওয়ামী লীগের হাই কমান্ডের অনেক নেতা মাঠ পর্যায়ে দলের চেইন অফ কমান্ড ভেঙে পড়েছে, এমনটিও আমরা শুনতে পাচ্ছি। অর্থাৎ এই মুহূর্তে কি তার মানে আওয়ামী লীগের সামনে দল সামলানো একটি বড় চ্যালেঞ্জ কিনা? সেটা আওয়ামী লীগ চ্যালেঞ্জ মনে করে কিনা আমি জানি না, বাট এটা বড় চ্যালেঞ্জ। কারণ আমাদের স্বীকার করতে বাধা নেই যে আওয়ামী লীগ কিন্তু বাংলাদেশের বড় দল, দীর্ঘদিনে বাংলাদেশের পুরনো দল, যদিও সেটি বিতর্কিত এই কারণে বিতর্কিত যে 75-এ তো আওয়ামী লীগও বিলুপ্ত করা হয়েছিল, যদিও তা 48 সাল থেকে ধরতে চায় যে আওয়ামী লীগ, এই হিসেবে ধরে তারা বলতে চায় আমরা বহু পুরনো দল। কিন্তু আমরা কিন্তু জানি 75-এ কিন্তু সব দল বিলুপ্ত করা হয়েছিল, আওয়ামী লীগও ছিল না, ছিল তাদের আবার পুনর্জন্ম হয়েছে, সেই হিসেবে আওয়ামী লীগ কিন্তু সবচেয়ে পুরনো দল না। যাই হোক, সেই প্রসঙ্গে আমি যাব না। যে কথাটা আপনি বললেন তো আমরা জানি, এই যে গত নির্বাচনে ধরুন দামি নির্বাচন যেটা, সেটি আওয়ামী লীগের দলের মধ্যে একজন এক নেতার সঙ্গে আরেক অনেক নেতৃত্বের বিরোধ সৃষ্টি করেছে। কারণ ইন্ট্রা পার্টি যখন ইলেকশন হয় তখন কিন্তু দ্বন্দ্বটা বাড়ে। ধরুন বিএনপি যদি নির্বাচনে যেত, বিএনপির বিরুদ্ধে বা বিএনপির অপোজিটে যিনি আওয়ামী লীগের প্রার্থী থাকতেন, ইচ্ছা হোক অনিচ্ছা হোক, পছন্দ হোক না হোক, সব কিন্তু এক পতাকা তলে আসতেন। কিন্তু তারা নিজেরা নিজে ইলেকশন করেছে, সেটা নানা বিভক্তি হয়েছে। সুতরাং আপনি যেটা বলেন আওয়ামী লীগ অনেক সংকট সৃষ্টি হয়েছে, বাট সেটি তাদের কোনো বাধা হয়ে দাঁড়াচ্ছে না এই কারণে, কারণ ভোট তো কোথাও হচ্ছে না। আওয়ামী লীগ দল যদি এখন যে অবস্থায় দেশটি এনেছে, এবং গত নির্বাচনে আমরা দেখেছি তারা তো কোনো ভোট কেয়ার করে না। আওয়ামী লীগ তো বারবার আসলে নির্বাচনকে ঘিরে বিভিন্ন ধরনের কৌশল অবলম্বন করছে, সেই কৌশলে আওয়ামী লীগ বারবার পিছিয়ে পড়ছে কি না? পিছিয়ে পড়ছে কোথায়? তারা তো জয়ী হচ্ছে। এই পার্লামেন্ট নির্বাচন বিনা ভোটে, একটু আগে কামাল ভাই উল্লেখ করলেন যে কোনো গণতন্ত্র দেশে 154টি আসন, 300টি আসনের মধ্যে বিনা পণ দিয়ে জিতে, এটি কোনো তাদেরকে বারবার আসলে জয়ী হতে দিচ্ছে কারা? বিরোধী দলগুলো নিশ্চয়ই, তাদের কোনো দায়ভার নেই। কাদের দায়ভার? বিরোধী দলগুলোর। বিরোধী দল তো নির্বাচনে যেতে পারছে না, যেমন গত 18 সালে গিয়েছিল, আমরা দেখেছি। হয়তো বিরোধী দল, যদি আপনার কথায় ভুলও হয়ে থাকে যে তারা সুযোগ দিচ্ছে, 18 সালে তো গিয়েছিল, আমরা কি দেখলাম? প্রার্থী যারা আছে তাদের মারধর করা হয়েছে, যারা এজেন্ট ছিল, যারা পোলিং এজেন্ট ছিল তাদেরকে, ওই যে একটু আগে বললাম ফার্স্ট সেট, সেকেন্ড সেট, থার্ড সেট, সবাইকে গ্রেফতার করা হয়েছে। বিরোধী দলগুলো তো বারবার বলছে জনগণ তাদের সাথেই আছে, তাহলে সেই জনগণের শক্তি নিয়ে নির্বাচন, না একটি দুর্বিনীত শক্তি, কেন এই সরকারকে তারা করতে পারছে না? একটি দুর্বিনীত শক্তি যখন ক্ষমতায় থাকে, গণতন্ত্র সেখানে কাজ করে। এই জায়গাটিতে আমরা ফেরত আসবো, আরো একটি বিরতির সময় হচ্ছে, দেশ সন্ধ্যায় আরো একটি বিরতি নিয়ে ফিরছি, সাথেই থাকুন। বিরতির পর আবারও ফিরে এলাম দেশ সন্ধ্যায়। মোস্তফা কামাল, এই নির্বাচন ঘিরে হোক কিংবা সংসদ নির্বাচনকে ঘিরে আওয়ামী লীগ বিভিন্ন ধরনের কৌশল অবলম্বন করেছে। এবারে আত্মীয় স্বজনদেরকে বাদ দেওয়া এক ধরনের কৌশলের অন্তর্ভুক্তই ছিল, কিন্তু যারা আসলে দলীয় নেতাকর্মী আছেন, আত্মীয় স্বজনরা যেহেতু পদ ছাড়েননি, তার মানে কি আসলে যারা পুরনো নেতাকর্মী আছেন, যারা দলের জন্য অনেক করেছেন, তাদেরকে অনেকটা আমরা পেছনে ফেলে দিচ্ছি কিনা? দল ঠিক ওই রকমটা মনে করে না।
যাদেরকে নমিনেশন দেওয়া হয়েছে এটা সময়ে সময়ে নানান শব্দ ব্যবহার করা হয়, ত্যাগী নেতা। তো আপনি যদি কাউকে ত্যাগী নেতা বলেন, এটার বিপরীতে কি বলবেন? সে তো ভোগী নেতা। তো আবার যাদেরকে আত্মীয় স্বজন তারা নির্বাচন করতে পারবে না, এটা তো ঠিক না। বাধা দেয়া, তাহলে অবাধ শব্দটাই তো বরখেলাপ হয়ে যায়। বাধা তো আপনি শুরুতেই দিয়ে দিলেন, আত্মীয় স্বজন হওয়া কি দোষের হয়ে গেছে? আচ্ছা, এখন সমস্যা ভিন্ন জায়গায়। জটিলতা যখন পেকে যায় তখন আপনি যেটা করবেন ওইটাতেই গোলমাল হবে। আওয়ামী লীগ একচেটিয়া ক্ষমতায় আছে। আমি যেটা একটু আগে বললাম যে মার্চ করা, নৌকার উপরে চলে আসে নাঙ্গল, নাঙ্গলের পাশে বসে যায় কি যেন ওয়ার্কার্স পার্টির হাতুড়ি, জাসদ, মশাল আরেক জায়গায় ওরা ফেলে রাখে আসে, নৌকার সাথে মার্চ করে ফেলে। তো এই এটা কেন তারা খুব শখে করে তা তো। তবে ব্যাংকের এটা কিন্তু একটা পার্থক্য আছে। কারণ সরি একটু ইন্টারাপ্ট করলাম, যে ব্যাংকগুলো মার্চ করতে চাইলো, অনেক ব্যাংক কিন্তু রাজি হয় না, কিন্তু ওই জাসদ ওয়ার্কার্স পার্টি নৌকায় ওঠার জন্য প্রায় জীবন দিয়ে দেয়, এরকম অবস্থা। একটু তফাৎ আছে এখানেই। এখানেও কিন্তু প্রশ্নটা ভাগযোগের, অর্থনৈতিক, একেবারে অর্থনৈতিক। রাজনীতিতেও যেটা ঘটেছে সেটা কিন্তু এই রাজনৈতিক কারণে না, টিকে থাকার জন্য। আপনি দেখেন স্বজন জাসদের হাসান আলো কিন্তু মন্ত্রী হয়েছিলেন, তো উনি কিন্তু সাথে ওনার বউরে এনো এমপি বানিয়ে দিয়েছেন। রাশাদ খান মেননও কিন্তু তাই করেছেন। অর্থাৎ এগুলো এক ধরনের বোঝাপড়া। তো বাদ বাকিরা যারা নিজেদেরকে ত্যাগী নেতা মনে করে, তো তারা আবার তাদেরকে ত্যাগী মনে করে না, যে ত্যাগ বেশি করে স্বামী, সন্তান, স্ত্রী, তারা তাদের ত্যাগটা বেশি। তো আবার কী ত্যাগ কী ভোগ এটা তারা দেখাইতে পারেন না। আবার দল এগুলো নিয়ে শেষ পর্যন্ত গোলমাল হয় না, টিকে থাকার একটা প্রশ্ন আছে। বিত্তশালী দল অথবা বুর্জুয়া দল যেটা আমি বলি, আওয়ামী লীগ অথবা বিএনপি, এই দুই দল থেকে যদি কেউ ছিটকে পড়ে একবার, তার ইহকাল, পরকালেরটা তো আর আমরা জানি না, তার ইহকাল কিন্তু বরবাদ। কোনো না কোনোভাবে, কোনো না কোনো উসিলায় তার আবার আওয়ামী লীগ অথবা বিএনপি। এই যে আসলে দুটো শক্তিশালী দল নিয়ে আমরা এত আলোচনা করছি, নির্বাচন নিয়ে আলোচনা করছি, এই দুটো শক্তিশালী দল কোনোভাবে আসলে ভোট নিয়ে কি চিন্তা করেছে, কিংবা সাধারণ জনগণ কবে ভোট দিতে পারবে সেই চিন্তা কি করেছে ইলিয়াস খান? এখানে দেখুন, বিশেষ করে আমি একটু আগে উদাহরণ দিলাম, সিটি কর্পোরেশন নির্বাচন পরে, এটা বোধহয় 13 সালে হয়েছিল কামাল ভাই, 13 সালে যে নির্বাচনটি হয়েছিল, 5টি সিটি কর্পোরেশন নির্বাচন হয়েছিল বাংলাদেশে। সবগুলোতে আওয়ামী প্রার্থীরা, আওয়ামী লীগের প্রার্থী শুধু বরিশাল বাদে, বরিশালে 1000 বা 21,000 ভোটে হেরেছিল, আর অন্যগুলো সবগুলো লক্ষাধিক ভোটে হেরেছিল তারা, বিশেষ করে নৌকা হেরেছিল। তখন আওয়ামী লীগ বুঝতে পেরেছে যে বাংলাদেশে ভোট দিয়ে আমাদের কোনোদিন আর ক্ষমতায় আসা সম্ভব না। সে কারণে মানুষ যাতে ভোট না দিতে পারে সেই ধরনের বেনিফিশিয়ারি তারা তৈরি করেছে। যেমন ধরুন প্রশাসন, আইনশৃঙ্খলা রক্ষা বাহিনী, দলীয় লোক ছাড়া কিন্তু কারো ঢোকারই কোনো সুযোগ নেই। তাহলে বিরোধীরা তো মনে করছে তাদের সাথে জনগণ আছে, ভোট আছে, তারা কেন নির্বাচনে সেই সরকারের পতন ঘটাচ্ছে? আমি একটু আগে তো বললাম যে একটি দুর্বিনীত সরকার যখন ক্ষমতায় থাকে, আর আমাদের এই উপমহাদেশের চরিত্রটি কি, আমরা ব্রিটিশরা কিন্তু বলেছি, সিরাজউদ্দৌলার গল্পটা নিশ্চয়ই পড়েছেন, সিরাজউদ্দৌলাকে যখন ধরে নিয়ে যায় তখন যে মানুষ দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখেছে, সেই মানুষগুলো যদি থুথু ফেলতো তাহলে নদী হয়ে যেত এবং সিরাজউদ্দৌলাকে ধরে নিয়ে যেতে পারতো না। তো বাংলাদেশের মানুষ যখন সবগুলো বাহিনী যখন সরকারের পক্ষে, যেমন আমরা নিশ্চয়ই জানি, আমি আগেও আপনার স্টোরিতে উদাহরণ দিয়েছি, ডিসি সাহেব ভোট চাচ্ছেন নৌকার পক্ষে, এসপি সাহেব ভোট চাচ্ছেন নৌকার পক্ষে, ওসি সাহেব ভোট চাচ্ছেন নৌকার পক্ষে। শুধু রাজনৈতিক দলগুলো ছাড়া, বিশেষ করে বিএনপি ছাড়া পুরো দেশ একাকার হয়ে গেছে। দেশের মানে সুবিধাভোগী যারা, তারা আওয়ামী লীগের পক্ষে মার্চ করেছে সবাই, কিন্তু ভোটাররা কতখানি আসছেন সেটিও তো একটি বড় প্রশ্নবোধক জায়গা। ভোটারতে সেটি তো উত্তরটাই আমার এই কথাই আছে, ভোট দিতে আগ্রহ নাই, কারণ জানে যে এখানে আওয়ামী লীগ জিতবে। একটু আগে আমি বলেছি না 41% বলেছে, সেখানে যদি তারা 90% বলে দেয়, এটা কি বাধা দেবে? কে বাধা দেবে? বারবার কিন্তু ইলেকশন কমিশন থেকে বলা হয়েছে ভোটার সংখ্যা বাড়ানো তাদের জন্য একবারের নির্বাচন, উপজেলা নির্বাচন একটি প্রধান চ্যালেঞ্জ। মোস্তফা কামাল, সেই চ্যালেঞ্জ কতখানি তারা উত্তরে যেতে পারলো প্রথম ধাপে? মোটামুটি উতরেছে। আমি তো বললাম 15 থেকে 20% যথেষ্ট উতরিয়েছে। এতটুকু না গেলেও তাদের চলে, তার মানে চ্যালেঞ্জ জিতে গেছেন তারা। বাস্তবতা হচ্ছে কোন জায়গায়, যে আপনি যারা শুধু আওয়ামী লীগ সতর্ক তা না, আওয়ামী লীগ প্রাচীন দল, বনেদি দল, তাদের মধ্যে প্রচুর বুদ্ধি তারা রাখে, বিশেষ করে ক্ষমতার রাজনীতিতে। নইলে টানা 16-17 বছর ক্ষমতা এনজয় করা চারটিখানি বিষয় না। তো আর জনগণের কথা যেটা বলছেন, ভোটের কথা যেটা বলছেন, সেটার আসলে বাস্তবতা চলে গেছে আরেক জায়গায়। যারা ভোটার তারাও যায় না, খুব যে বাধা পেয়ে তারা যায় না তা না, তারা অনেকে মনেও করে যে খুব একটা যাওয়ার দরকার। আওয়ামী লীগ ভোটারও, ইলিয়াস ভাই যেটা বলছিলেন যে এর আগে বিএনপি 3-4টা সিটি কর্পোরেশনে পাশ করেছিল, রাজশাহী, গাজীপুর, কুমিল্লা, তো এর মধ্যে ঠিক
কাছাকাছি সময়ে নির্বাচন হয়েছিল নারায়ণগঞ্জে। তো নারায়ণগঞ্জে যিনি বিএনপির প্রার্থী ছিলেন, কি নাম ওনার, একজন অ্যাডভোকেট, তো তিনি শেষ দিকে নির্বাচনে আর অ্যাক্টিভ না। অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন। তো ওনারা জিজ্ঞেস করা হয়েছিল যে আপনি এত অ্যাক্টিভ না কেন? তো তিনি তার ওই যে বাকি 4 জনের উদাহরণ দিয়েছেন যে ওই বাকি 4 জন পাশ করে কিন্তু জেলে আছে। তো উনি নিজে একটা সিদ্ধান্ত নিয়েছেন যে এই জেলের চেয়ে ফেল ভালো, কারণ ফেল করলে উনি বাইরে থাকতে পারবেন, আর যদি পাশ করে ফেলেন এক ধরনের চাপ থাকে, চাপ নিজে নিজেই উনি অনুভব করে নিয়েছেন। ওনারা কেউ একটা চাপ দিতে হয় তা না, কারণ সবাই সতর্ক, সবাই বাস্তবতাটা বোঝেন যে কার সাথে থাকতে হবে, কার সাথে মার্চ করতে হবে, কার সাথে যেতে হবে। সেটা মোটামুটি বাংলাদেশের শুধু রাজনৈতিক দলের নেতা কর্মী না, জাতীয় পার্টি, ওয়ার্কার্স পার্টি, তারা না, সাধারণ জনগণও কিন্তু বোঝে। আমরা যাদেরকে সাধারণ বলি তাদেরও আপনি যদি ঘুরে ফিরে দেখেন, আমি অসংখ্য ঘটনা দেখি, কি বলে তারা বুঝে যে কোথায় মৌকা বেশি আছে। একটা ভদ্রলোকও যদি নির্বাচনে দাঁড়ায়, তারা বলে যে লোকটা তো ভালোই, কিন্তু নাই, হেডম নাই, অর্থাৎ টাকা পয়সা নাই। তাহলে সে কারে পছন্দ করে? যার হেডম আছে, অর্থাৎ ক্ষমতা আছে, কেন্দ্রীয় ক্ষমতার সাথে যোগাযোগ আছে, প্রশাসনিক ক্ষমতা আছে, তার দিকে কিন্তু মানুষ এলাকায় প্রভাব বিস্তার করার জন্য আসলে এই নির্বাচনকে সবাই বেছে নিচ্ছে এবং প্রভাব হয়েও যাচ্ছে। ছোট্ট একটা উদাহরণ দেই, তারা যে কিছু পাচ্ছে না এই নিয়ে কিছু বেদনা থাকে। তো নেতাদের, সেটা কেন্দ্রীয় নেতা হোক আর স্থানীয় নেতা হোক, তাদের তৎপরতা কিন্তু আমরা বছরে 2-3টার সময় একটু বেশি দেখি, তোর মধ্যে ঈদের সময় একটু বেশি। ওই সময় তারা একটু গ্রামে যান, কোলাকুলি করেন, কিছু একটা দেন, অজু না থাকলেও নামাজে যান, মসজিদে কিছু বরাদ্দ দেন, কবরস্থানটা পাকা করে দেন। মানুষ কিন্তু এই তাৎক্ষণিক একটু প্রাপ্তি থাকে। গত কয়েক বছর দেখেন তারা কবরস্থানে যাওয়া বা মসজিদে যাওয়া খুব একটা যাওয়ার দরকার করে না। কেন করে না? কারণ তারা অত্যন্ত সতর্ক, জানে যে ওখানে জনগণের যাদেরকে খুশি করব ওখানে খুব একটা প্রাপ্তি কিছু নেই। আবার জনগণও বুঝে ফেলছে যে ওই 5 বছরে একদিন পাওয়ার চেয়ে, একদিনের ওই ক্ষমতার চেয়ে মিলেমিশে যারা ক্ষমতায় আছেন, দাপট আছে যাদের, তাদের কাছাকাছি একটু থাকি, কিছু প্রাপ্তি যোগ হোক। তো সেটা সংক্রামিত কিভাবে হয়েছে আপনি মফস্বলে যদি দেখেন, বা ঢাকা শহরও অলিগলিতে নানান সমিতি দাঁড়িয়ে গেছে। ওরা কিন্তু চেয়ারম্যান, চেয়ারে বসা মানে, অর্থাৎ চেয়ারে যেই ম্যানটা বসে সে হচ্ছে চেয়ারম্যান। ওখানে প্রচুর চেয়ার থাকে, এতে করে আসলে এক ধরনের দ্বন্দ্বের সংখ্যাও বাড়ছে না, দ্বন্দ্বের সংখ্যা খুব একটা হচ্ছে না। বোঝাপড়ার ভালো মিলমিশ আমার জায়গা থেকে আমি কিন্তু খেয়াল করি, এটা রসিকতা না। তারা বোঝে। বাজার কমিটির নির্বাচন হয়েছে, একজন সভাপতি, একজন সাধারণ সম্পাদক, 2-3 জন বাদ পড়েছেন। ঠিক মিলেমিশের মধ্যে বাজার কমিটির মধ্যে আবার একটা পান বাজার কমিটি করে দেয়, ক্ষমতাকে ভাগযোগ করে নেওয়ার আসলে এক ধরনের রাজনৈতিক ভাষায় বলে বিকেন্দ্রীকরণ। কিন্তু এই জায়গাটাতে ইলিয়াস খান, আপনার কাছে যদি আসি, যে ক্ষমতাসীনদের এক ধরনের দ্বন্দ্ব সংঘাত আমরা এই উপজেলা নির্বাচনে দেখেছি, এরপরে আরো বাকি উপজেলা নির্বাচনগুলোতেও কি আমরা এটি বেশিরভাগ দেখবো, নাকি গৃহদাহ আরো বাড়বে বলে আপনি শঙ্কা প্রকাশ করছেন? আরো বাড়বে বলে আমি মনে করি। কারণ ওই যে আলাদিনের চেহারা কে পাবে, সেই যুদ্ধ আরো তীব্র থেকে তীব্রতর হবে। কারণ আওয়ামী লীগের যারা এখন উপজেলা নির্বাচন করছেন, তারা ধরে নিয়েছেন আওয়ামী লীগ দীর্ঘদিন ক্ষমতায় থাকবে, সুতরাং আমাদের একটি লুটপাটের ব্যাপক সুযোগ। আপনি জানেন গ্রামে এই যে খেয়া নৌকা বায় অনেক জায়গায় নাই এখন আর, সেটা একটা রেট আছে যে বছরে এত টাকা সরকারের দিতে হবে। সেটা একজন ইউনিয়ন পর্যায়ের নেতা থেকে কর্মী পর্যন্ত ভাগ হয়, এমন ভাগ হয় ধরুন একজনে 50 টাকা পেল, কিন্তু তারা নিচ্ছে। এগুলো তো বাংলাদেশে এখন চলছে, নানা ধরনের অত্যাচার নির্যাতন চলছে। এবং আপনি দেখুন যে বিভিন্ন কি বলে বেনিফিট দেয় না, বিভিন্ন গরিব মানুষকে দেয়, প্রেগনেন্ট তাদেরকে দেয়, সেগুলো কিন্তু তারা সবসময় পায় না, সেগুলো নেতাদের ভাগ দিতে হয়। নেতারা ভাগ পাওয়া মানে কর্মীরাও কিছু পাবে। এই যে আমি খুব বেশি ক্ষেত্র বলতে পারলাম না, নানা ক্ষেত্রে দুর্নীতি চলছে এবং সর্বগ্রাসী দুর্নীতি। সেই জায়গাটি থেকে বারবার আসলে আওয়ামী লীগ বলবার চেষ্টা করছিল তারা এই সব সমস্যাগুলো কমিয়ে নিয়ে আসার চেষ্টা করছে, এবং সেই কারণেই তারা বিভিন্ন ধরনের কৌশল নিয়েছে নির্বাচনকে ঘিরে। বিএনপির আসলে যখন আমরা দেখলাম বিএনপি নেতাকর্মীরা নির্বাচনে অংশগ্রহণ করলেন, তাদের হাইকমান্ডের নির্দেশনার বাইরে গিয়ে তারা কিন্তু এক ধরনের কঠিন ব্যবস্থায় নিয়েছে, নিঃসন্দেহে বহিষ্কার একটি কঠিন ব্যবস্থা। আওয়ামী লীগ বারবার বলছিল তারা ব্যবস্থা নেবে, কিন্তু এখনো পর্যন্ত কোনো ব্যবস্থাই আমরা নিতে দেখিনি। কেন আওয়ামী লীগ ব্যবস্থা নিতে পারলো না? তার মানে যেই নেতাদের আত্মীয় স্বজনরা এখনো নির্বাচনে আছেন, তারা কি দলের চাইতেও বেশি শক্তিশালী? শুনুন, জনতুষ্টিবাদী রাজনীতি বলতে একটি কথা আছে যে পাবলিক কিসে খুশি হয়। তারা মিডিয়ায় বলেছে যে আমরা বসে করবো, এই করবো, সেই করবো। এটি ধরুন ওই যিনি বলেছেন আমি 2 মিনিটের রিপোর্ট দেখলাম, কিন্তু যারা জিতে আসবে বা যাদেরকে বহিষ্কারের কথা তারা বহিষ্কার না করলে তারা নানা ধরনের বেনিফিট পাবে। সুতরাং এটা তারা জনতুষ্টিবাদী কথা বলেছে, কিন্তু এটা প্রয়োগ নেই। কারণ প্রধানমন্ত্রী যখন বলেন, তিনি কিন্তু বলেছেন, এবং তিনি, আমি যতদূর জানি, আমি সেদিন ছিলাম এক স্টুডিওতে,
যে দুজন এমপির ছেলে আছে, শাহজাহান খান সাহেব, আরেকজন কে জানো আমি নাম বলে, একরামুল করিম চৌধুরী, মাননীয় প্রধানমন্ত্রীকে তাদের দুজনকে নিজে ফোন করেছিলেন। আমি জানি না কতটুকু সত্য, কিন্তু তিনি কিন্তু তাদেরকে সরাতে পারেননি। যেমন এখন শাহজাহান খান সাহেবের ছেলে এবং শাহজাহান খান সাহেব ভাই, আজকালকে পত্রিকায় রিপোর্ট দেখলাম যে চাচা ভাতিজা লড়ছেন, পিছনে শাহজাহান খান, এরকম তো হচ্ছে। মানে নিয়ন্ত্রণের কথা বলা হচ্ছে, অনেক বড় বড় কথা বলা হচ্ছে, কিন্তু বাস্তবে সেটি হচ্ছে। কিন্তু এটি কেন হচ্ছে? তারা কি আসলে দলের চাইতেও বেশি শক্তিশালী? না, সেটিও না, শক্তিশালী না হয়ে থাকলেও তারা বাস্তবতা ভালো বোঝেন। ইলিয়াস ভাই যেটা বললেন যে যখন দলীয় সভানেত্রী এক ধরনের নির্দেশনা দেন সেটিও মানছেন না, সেটাই বা কেন? সেটা তো একেবারেই বিচ্ছিন্ন, সংখ্যায় কম, এটা মিলেমিশ হয়ে যাবে উইদিন শর্ট টাইম, মানুষ হাততালি দেবে। তার মানে দ্বিতীয় ধাপ কিংবা তৃতীয় ধাপের উপজেলা নির্বাচনে কি আমরা একই জিনিস করতে কিছু থাকবে, স্বাভাবিক, একেবারে স্বাভাবিক, সেটা নমুনা বলছে। আপনি খেয়াল করে দেখেন না, বিভিন্ন এলাকায় যখন দুজনে বিরোধ করে ৫-৭টা লাশ পড়লো, ধরেন উদাহরণ বলছি, কয়েকজন আহত হলো, তাহলে যে লাশগুলো পড়লো লাশগুলো কবরে চলে গেল, আর যারা আহত হলো তারা হাসপাতালেও চলে গেল। আর যেই দুইজন বিরোধ করেছেন তারা মাঝে দিয়ে একটু কোলাকুলি করলেন একদিন, এলাকার মানুষও কিন্তু খুশি হয়ে যায়, বলে যে হ্যাঁ আমাদের এখানে গণতন্ত্র কায়েম হয়ে গেছে। অর্থাৎ গণতন্ত্র কিন্তু ওখানে এত আপেক্ষিক বিষয়, যার যার বুঝ মতো। তো বিশেষ করে দুটি দলের মধ্যে, বিএনপি এবং আওয়ামী লীগের মধ্যে, আমরা আওয়ামী লীগেরটা বেশি দেখি কেন, যেহেতু তারা 15 বছর ক্ষমতায় আছে, তাদের উদাহরণগুলো আমাদের সামনে বেশি ভাসে। তো বিএনপিও যে এই ধরনের চেষ্টা করেনি তা না, হয়তো পারেনি। আওয়ামী লীগ যেহেতু পারঙ্গম, অনেক পুরনো দল, প্রাচীন দল, তাদের নেতাকর্মীদের উপর নিয়ন্ত্রণ ব্যাপক। আপনি যদি এখন আমরা যে আলোচনাটা করছি, সপ্তাহখানেক পরে দেখবেন এই পরিস্থিতি নেই। এর আগের স্থানীয় কয়েকটা নির্বাচনে যে পরিমাণ সংঘাত ছিল, যে দুই গ্রুপ সংঘাত করেছে, এই স্থানীয় নির্বাচনে আপনি গিয়ে দেখেন ওই দুইজন আবার একসাথে হাঁটছে। অর্থাৎ মানুষ ভুলে যাচ্ছে, অথবা মানুষকে ভুলিয়ে দেওয়া যাচ্ছে। মানুষের নরম বোঝার একটা ক্ষমতা বলেন, উপলব্ধি বলেন, এটা আওয়ামী লীগের ব্যাপক আছে। পরবর্তী ধাপের উপজেলা নির্বাচনগুলোতে কি আমরা যে সমস্যাগুলো আমরা প্রথম ধাপে দেখেছি সেখান থেকে বেরিয়ে আসার কোনো সুযোগ আছে? সুযোগ বোধহয় খুব দরকারও করে না। প্রথমেই তো বলছি এটা সংঘাত মনে হয় না। এটা আমরা বলি যে আমাদের একটা সংঘাত হয় কোথাও, আমরা চট করে বলে দিলাম যে এরকম একসাথে কয়েকজন থাকলে একটু একটু, এটার নাম হচ্ছে সব সংখ্যা আমরা একটি দলের যারা নেতাকর্মী আছেন তাদের মাঝেই হতে দেখেছি। নির্বাচনে তো আছে একটি দল, বাংলাদেশের কোনো দল নাই তো, কোনো দল নির্বাচনে যাচ্ছে না, তারাই আছেন, তারাই হবে। এবং এটা শুধু আমি বলবো, আমাদের বাংলায় একটা কথা বলা হয় যে যার ঘা তার ব্যথা, অর্থাৎ যার স্বজন হারায়, যে আহত হয়, শুধু ব্যথাটা ওই কয়েকজনে ভোগ করে, বাদ বাকিরা কিন্তু মিলেমিশে যায়, বেশি দিন লাগে না। এটা ব্যাপক সংঘর্ষের কয়েকটি খবর আমরা গত কয়েকদিন দেখেছি। আপনি হালনাগাদ খবর নেন, আপডেট খবর নেন, দেখেন মিলেমিশে গেছে তারা। অর্থাৎ রাজনৈতিক যে নিয়ন্ত্রণ, ওই নিয়ন্ত্রণটা তাদের উপরে আছে। আর আপনি যে মন্ত্রী দুইজনের কথা বলেছেন, ভাষাগতভাবে তো তারা খারাপ কথা বলেননি, এলাকায় অনেকে তাদের পক্ষে আছে। বলছে আমার ছেলের, একজন বলেছে আমার ছেলেকে ভোট দিলে উন্নয়ন হবে, আরেকজন বলেছে আমার ছেলেকে ভোট না দিলে উন্নয়ন হবে না। দুটার বাংলা অর্থ একই, তো উন্নয়নের কথাই তো বলেছে, খারাপ কিছু তো বলেনি। ইতিমধ্যে আমরা 28 জন প্রার্থীকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিজয়ীও হতে দেখলাম। তার মানে আসলে কোন ধরনের নির্বাচনে জনগণের ভোটটা খুব একটা আমি তো বলেছি আপনাকে, এটা জনগণের সাথে একটা মকারি, আর কিছু না। অর্থ অপচয়, কিছু জীবনহানি, এগুলো কোনো নির্বাচন, এগুলো কোনো নির্বাচনের যে চরিত্র ন্যূনতম সেটিও কিন্তু না। আমি কিন্তু খুব ভালো মিছিল টিছিল কোথাও শুনি না যে অমুক নির্বাচন হচ্ছে, ভালো মিছিল করছে, অনেক পোস্টারিং করছে, এগুলোও কিছু নাই। আর কারণ এখন আওয়ামী লীগ, যে কথাটা একটু আগে আমি বলেছি, যেহেতু নিজেরাই ইলেকশন করতেছে, যার যেখানে জোর সেখানে তিনি জিতবেন। কিন্তু এই অবস্থা থেকে আসলে বেরিয়ে আসার সুযোগ কতখানি আছে? দেখুন না, আপনি যে প্রিজাইডিং অফিসার ধরা পড়ছে, কজন পড়ছে কামাল ভাই? প্রিজাইডিং অফিসার ধরা পড়ছে, প্রার্থী টাকা নিয়ে ধরা পড়ছে। নির্বাচনে আগেও টাকা পয়সার ধরেন ব্যাপার ছিল, কিন্তু এত ওপেন কোনোদিন ছিল না। তারপরে এসপি সাহেবকে ম্যানেজ করছেন, ওসি সাহেবকে ম্যানেজ করছেন, ডিসি সাহেবকে ম্যানেজ করছেন, নানা কিছু আমরা নানা কথা শুনি। এবং অনেকে মনে করেন জনগণের কাছে আমার যাওয়ারই দরকার নেই, আমি বিশেষ বিশেষ জায়গায় টাকা দিয়ে, যেমন যখন প্রতীক ছিল গতবার স্থানীয় নির্বাচনে দেখেছি, আমার এক ঘনিষ্ঠজন নির্বাচন করেছিলেন স্থানীয় নির্বাচনে, তখন কি হয়েছে, নেতাকে টাকা দিয়ে আসছে ওই প্রত্যেকটি আনার জন্য, কারণ জানেন যে প্রতীক আনা মানেই হচ্ছে আমি নির্বাচনে বিজয়ী হওয়া। তো আমি একটা কথা বলিনি সবসময়, নির্বাচনকে নির্বাসনে পাঠানো হয়েছে, এটি ফিরিয়ে আনতে হবে। কামাল ভাইয়ের কাছে একটু জিজ্ঞেস করেছিলেন যে এই অবস্থার চেঞ্জ হবে কি না। ইতিহাসের সবচেয়ে বড় শিক্ষা হচ্ছে কি জানেন, ইতিহাস থেকে আমরা কেউ শিক্ষা নিই না,
এভাবে দেশ চলবে না ইনশাল্লাহ। আমরা আশা করতে চাই যে নিশ্চয়ই। আবার মানুষ পরবর্তী ভোটাধিকার ধাপের উপজেলা ফিরে পাবে। নির্বাচনগুলোতে এই সমস্যাগুলো থেকে আমরা বেরিয়ে আসতে পারবো কিনা একটু আপনার উত্তর নিতে চাই। আমরা প্রায় শেষ সময়। প্রথমত লক্ষণ দেখা যাচ্ছে না, আপাতত লক্ষণ দেখা যাচ্ছে না। একটা আকাঙ্ক্ষা আছে যে নির্বাচনটা সুন্দর হোক। জি, ভিতরের অপ্রিয় সত্য কথা যেটা, পরিস্থিতির অনিবার্যতায় কিন্তু আওয়ামী লীগকে এত চাতুরি করতে হচ্ছে। তারা অবশ্য চাতুরি বলে না, আপনিও বলছেন না, তারা বলে কৌশল। সুন্দর সুন্দর শব্দ আছে। যদি বিএনপি নির্বাচনে থাকতো হয়তোবা আওয়ামী লীগের এরকমটা করা লাগতো না। তো বিএনপি রাজনৈতিক দল, তারাও রাজনৈতিক সুযোগ নিচ্ছে, যেটা আমরা মোটামুটি দেখি যে আওয়ামী লীগকে কলঙ্কিত করার যে আয়োজন বা এক ধরনের সুখ ভোগ করা, সেটা বিএনপি পাচ্ছে বা অন্য অন্য দলও পাচ্ছে। সরকারের মিত্র, রাজনৈতিক মিত্র ওয়ার্কার্স পার্টির রাশেদ খান মেনন একদম স্পষ্ট করে বলে দিয়েছেন যে এই নির্বাচনে অনেক টাকা পয়সার বিষয় আছে, ওই সামর্থ্যটা তাদের নেই। এরপর খুব একটা যাওয়ার দরকারও করে না, তাদের লোকও নাই, তারা বাস্তবতা দেখেন কত বোঝে। তিনি তো লেমেন না বা মফস্বলের কোনো লোক না, এদেশের জাতীয় নেতা। স্পষ্ট করে কিন্তু অপ্রিয় সত্য কথাটা বলে দিয়েছেন। তো আপনার প্রশ্নের দৃষ্টি বলি যে কখনো সেটার পরিবর্তন হবে কিনা, হয়তো হতেও পারে, কিন্তু আপাতত লক্ষণটুকু নেই। আপাতত অবিরামভাবে বিজয়ী। ধন্যবাদ সময় দেওয়ার জন্য। দর্শক, আগামী দেশ সন্ধ্যা দেখবার আমন্ত্রণ রইল। ধন্যবাদ এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য।